সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের রসায়নের পদার্থের অবস্থা যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের কয়েকটি টপিক পূর্বে আমি আলোচনা করেছি তোমাদের সাথে। তো এই অধ্যায়ের আরো কয়েকটি টপিক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে যে টপিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব সে টপিকগুলো হলো গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আর তারপর আবার তোমাদের বইতে যে দুইটি গ্রাফ দেওয়া আছে, যে বরফের বাষ্পীভবন গ্রাফ এবং বাষ্পের শীতলীকরণ যে গ্রাফ, এই দুইটি গ্রাফ নিয়ে আমি আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। মনে করো কোনো একটা পাত্রে তুমি এক খণ্ড বরফ নিছো এবং তোমার এই যে বরফটা, এই বরফটা ছিল -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ। এখন এই পাত্রে যদি তুমি তাপ দাও, তাহলে তাপ দিলে বরফটা কি হবে? পানিতে পরিণত হবে না? তাহলে তোমার বরফটা কি ছিল? কঠিন। এবং তোমার বরফটা যে পানিতে পরিণত হলো, এই পানিটা হচ্ছে কি? তরল। তাহলে কঠিন পদার্থ এই যে তরলে পরিণত হওয়া, এই পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন। তাহলে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গলন। এবার এই যে তরল পানিটা, এখানে মনে করো তরল পানি আছে। এবার এই তরল পানিকে যদি তুমি তাপ দাও, এই পানিটা একটা সময় গিয়ে তোমার কি হবে? বাষ্পে পরিণত হবে। একটা সময় গিয়ে তোমার বাষ্পে পরিণত হবে। তো বাষ্প মানে কি? পদার্থের কোন অবস্থা? বায়বীয় অবস্থা। তাহলে তরল পদার্থ বায়বীয় অবস্থায় যে পরিণত হচ্ছে, এই পরিণত হওয়াটাকে বলা হয় স্ফুটন। তাহলে কঠিন তরলে পরিণত হওয়াটা হচ্ছে গলন, আর তরল বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় স্ফুটন। তাহলে আমরা বলতে পারি গলন এবং স্ফুটন এই দুটা হচ্ছে প্রক্রিয়া, এই দুটো হচ্ছে পদার্থের একটি প্রক্রিয়া। গলন এবং স্ফুটন হচ্ছে প্রক্রিয়া। গলন হচ্ছে কোন প্রক্রিয়া? কঠিন তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া। আর স্ফুটন হচ্ছে কোন প্রক্রিয়া? তরল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। এরপর দেখো, এই যে বরফটা, বরফের তাপমাত্রা কত? -20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বরফটাকে তুমি যখন পাত্রে রেখে তাপ দিবা, সাথে সাথে কি বরফটি গলবে? না। এই বরফের তাপমাত্রা -20 থেকে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ -10 হবে, -5 হবে। একটা সময় গিয়ে এই বরফের তাপমাত্রা দেখবা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। যখনই বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই তুমি দেখবা যে বরফটি গলতে শুরু করছে। তাহলে -2 তে গিয়ে গেলেও বরফটি গলবে না, -1 হলেও বরফটি গলবে না। ঠিক যখনই বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই বরফটি গলবে। তার মানে আমরা বলতে পারি বরফ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে, ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে বরফটা কোন ধরনের পদার্থ? কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে, ওই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। আবার দেখো, এই যে পানিটা, এই পানিটাকে তুমি যদি তাপ দাও, সাথে সাথে কিন্তু এই পানিটা বাষ্পে পরিণত হবে না। এই পানির তাপমাত্রা প্রথমে কি হবে? বৃদ্ধি পাবে 10, 20, 50, 80, 90, 99। দেখবা যখনই এটার তাপমাত্রা 99 হবে, তখনই কিন্তু এটা বাষ্পে পরিণত হবে না। ঠিক যখনই এই পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই তুমি কি দেখতে পাবা? তখনই তুমি দেখতে পাবা এই পানির উপর থেকে এরকম বাষ্প তৈরি হচ্ছে। পানির উপর থেকে এরকম বাষ্প, পাতিলের উপর থেকে বাষ্প তুমি দেখতে পাবা। 99 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু তুমি বাষ্প দেখতে পাবা না। যখনই তাপমাত্রা একদম কাটায় কাটায় 100 হবে, তখনই তুমি দেখতে পাবা কি? পানির উপর থেকে বাষ্প উঠতেছে, অর্থাৎ পানিগুলো বাষ্পে পরিণত হয়ে উড়ে যাচ্ছে। তার মানে পানি বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে দেখো, এই যে পানিটা যে বাষ্প হয়, এটা কি যে কোনো তাপমাত্রা হচ্ছে? না, একটা নির্দিষ্ট ফিক্সড তাপমাত্রায় হচ্ছে। সেই তাপমাত্রা হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু হয়, সেটাকে বলা হচ্ছে কি? তোমার স্ফুটনাঙ্ক। আশা করি তোমরা বুঝছো।
তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটা জিনিস আসলে আমাদের কি নির্দেশ করে। দেখো, গলনাঙ্ক আমাকে নির্দেশ করা গলনাঙ্ক নির্দেশ করে একটা কঠিন পদার্থ কত তাপমাত্রায় গলবে। গলনাঙ্ক নির্দেশ করে একটা কঠিন পদার্থ কত তাপমাত্রায় গলবে, আর স্ফুটনাঙ্ক নির্দেশ করে একটা তরল পদার্থ কোন তাপমাত্রায় ফুটবে বা বাষ্পে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রা, যেমন মনে করো তোমাকে অজানা একটা মনে করো তোমাকে একটা পদার্থ দিল, একটা অজানা পদার্থ, মনে করো পদার্থটার নাম হচ্ছে একটা অজানা পদার্থ, এবং তোমাকে বলে দেওয়া হলো যে এই পদার্থটির গলনাঙ্ক 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এটির স্ফুটনাঙ্ক 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এবার তুমি খুব সহজেই বুঝতে পারবা যে গলনাঙ্ক 40 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে পদার্থটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পদার্থটি গলতে শুরু করবে, কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু হবে। আবার এই পদার্থটির তাপমাত্রা 130 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পদার্থটি তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে বা ফুটতে শুরু করবে। তাহলে একটা পদার্থের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নির্দেশ করে পদার্থটি কখন অবস্থার পরিবর্তন ঘটাবে। অর্থাৎ একটা পদার্থের তুমি যদি গলনাঙ্ক জানো, স্ফুটনাঙ্ক জানো, তাহলে তুমি পদার্থটির অবস্থার পরিবর্তন কখন হবে সেটা তুমি জানতে পারবা। যেমন এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থটি কি হবে, তোমার কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু হবে না, অর্থাৎ পদার্থটা যখন গলবে, গলা মানে কি কঠিন থেকে তরল হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবা সে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কোন তাপমাত্রায়, 40-এ। আবার তরল থেকে বাষ্প হবে কোন তাপমাত্রায়, 130। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মাধ্যমে একটা পদার্থের অবস্থার পরিবর্তন কখন হবে, কোন তাপমাত্রা হবে, সেটা আমরা জানতে পারি। গলন স্ফুটন এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের সংজ্ঞাটা আমি দিয়ে দিব, তোমরা ভিডিও পজ করে সংখ্যাগুলো লিখে নিতে। এরপর আমরা দেখব সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ আছে এবং এই বরফটাকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করছো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি কিসে পরিণত করছো, পানিতে পরিণত করছো। তাহলে এই বরফ যেটা আছে এটা পদার্থের কোন অবস্থা, কঠিন অবস্থা, আর পানিটা পদার্থের কোন অবস্থা, তরল অবস্থা। তাহলে দেখো তো কঠিন থেকে তরলে পরিণত হলো কিনা। তাহলে এই তুমি যে কঠিন থেকে তরলে পরিণত করছো, এখানে অবশ্যই তোমাকে কি তাপ দিতে হয়েছে না, অবশ্যই তোমাকে তাপ দিতে হবে। তাহলে তুমি যখন তাপ দিবা, তাহলে আমরা জানি কি সাধারণত তাপ দিলে পদার্থের তাপমাত্রা কি পায়, বৃদ্ধি পায়। কিন্তু এখানে দেখো বরফের তাপমাত্রাও 0, পানির তাপমাত্রাও কত, 0। তাহলে আমি তাপ দিলাম কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেল না। তবে এখানে কিন্তু দেখো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে না, ঘটছে। তাহলে যে তাপমাত্রায় পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না, ওই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ হলো যে তাপের দ্বারা অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না, ওটাই হলো সুপ্ত তাপ। এখন আমরা দেখব বরফের বাষ্পীভবন গ্রাফ। এই গ্রাফটি দেখার জন্য আমরা -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ নিলাম। এবার এই বরফ খণ্ডটিকে যখন আমরা তাপ দিব, তাপ দিতে থাকলে এই বরফ খণ্ডটির তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেতে পেতে একটা সময় গিয়ে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে দেখা যায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা এ বিন্দু দ্বারা নির্দেশ করলাম। তাহলে আমার এই যে ও এই অংশটা হচ্ছে কি অংশ, কঠিন অংশ। তো এই অংশে বরফ কি গলছে, গলে নাই। তার মানে এই সম্পূর্ণ অংশে বরফটা বরফই ছিল, অর্থাৎ এই অংশটা হচ্ছে এই অংশে পদার্থের কোন অবস্থা নির্দেশ করতেছে, কঠিন অবস্থা নির্দেশ করতেছে। তাহলে দেখো ও এর অংশ হচ্ছে কি পদার্থের কঠিন অবস্থা। এবার দেখো এ বিন্দুতে পৌঁছানোর পর, অর্থাৎ বরফের তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছানোর পর বরফটি গলতে শুরু করবে
একটু আগে আমরা দেখে আসছি যে বরফ কত তাপমাত্রায় গলে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, অর্থাৎ তরলে পরিণত হওয়া শুরু করবে, এবং এই বরফটি বি বিন্দুতে এসে সম্পূর্ণ তরলে পরিণত হবে। বি বিন্দুতে এসে সম্পূর্ণ তরলে পরিণত হবে। তাহলে এই বি দেখো তো একটু, এ বিন্দুর তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস, বি বিন্দুর তাপমাত্রাও কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এ থেকে বি এই যে অংশ, এই অংশে বরফের তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে? অর্থাৎ পদার্থের তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এতেও তাপমাত্রা 0, বিতেও তাপমাত্রা কত, 0। তাহলে এই অংশে পদার্থের তাপমাত্রার কোনো বৃদ্ধি ঘটে নাই। তবে এতে পদার্থটি ছিল কঠিন, বিতে পদার্থটি হয়ে গেছে কি, তরল। তার মানে কঠিন থেকে তরল, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে দেখো একটু আগে আমরা দেখে আসছি যে তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, তবে অবস্থার পরিবর্তন ঘটবে। এই অবস্থায় পদার্থ যে তাপ শোষণ করবে ওই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। তাহলে এ বি অংশে আমরা কোন তাপ পাবো? তাহলে এ বি অংশে এখানে আমার কি হবে, এখানে সুপ্ত তাপের শোষণ ঘটে, শোষণ ঘটে, অর্থাৎ পদার্থটি আমার থেকে সুপ্ত তাপ কি করে, শোষণ করে, এবং এই সুপ্ত তাপ শোষণ করে পদার্থ তার অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ বরফটি ধীরে ধীরে গলে তরলে পরিণত হয়। কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, কিন্তু পদার্থটি তার নিজস্ব যে তাপমাত্রা সেটা বৃদ্ধি ঘটায় না, যার কারণে এ বিন্দুতে তাপমাত্রা 0, বি বিন্দুতে তাপমাত্রা কত, 0। আবার একটা জিনিস মনে রাখবা, এই এ বি অংশে আমরা পদার্থের কঠিন প্লাস তরল উভয় অবস্থায় পাবো। কোন অংশে? এ বি অংশে। কেন? দেখো তুমি একটা পাত্রে যখন বরফ রাখবা, বরফটা যখন গলবে, সম্পূর্ণ বরফটা একদম ধাম করে গলে যাবে না, বরফটা কিছুটা অংশ গলবে। তাহলে যে অংশটুকু গলবে সেটা পানি হয়ে গেল, আর যে অংশটুকু গলে না সেটা কি, বরফ হিসেবে এখনো অবস্থান করতেছে। তাহলে এই এ বি অংশে তুমি বরফ পানি দুটেই পাবা। তার মানে তুমি বরফ পানি দুটো একসাথে পাবো, মানে কি, কঠিন প্লাস তরল। এই এ বি অংশে পদার্থের দুইটা অবস্থা বিরাজমান কিনা। তাহলে এ বি অংশে পদার্থের দুইটা অবস্থাই বিরাজমান, কঠিন অবস্থাও বিরাজমান, তরল অবস্থাও বিরাজমান। এবং এবং বি বিন্দুতে এসে সম্পূর্ণ কঠিন তরলে পরিণত হয়ে যায়। তাহলে বি বিন্দুতে কিন্তু তুমি সম্পূর্ণ তরল পাওয়া। এরপরে দেখো, এই বি বিন্দুতে এসে যখন তোমার বরফটা সম্পূর্ণ তরলে পরিণত হয়ে গেল, এবার আবার কি হবে, এই তরলের তাপমাত্রা তোমার বৃদ্ধি পেতে থাকবে। কারণ আমি কি তাপ দেওয়া বন্ধ করছি? তাপ দেওয়া কিন্তু বন্ধ করি নাই। সম্পূর্ণ বরফটি সম্পূর্ণ তরলে পরিণত হওয়ার পর এবার তরলের তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে পেতে একটা সময় গিয়ে এই তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এবং একটু আগে আমরা দেখে আসছি 100 ডিগ্রি সেলসিয়াসে তরল পদার্থ ফুটতে শুরু করে, অর্থাৎ বাষ্পে পরিণত হওয়া শুরু করে, যার কারণে এই পানির তাপমাত্রা যখন 100 হবে, অর্থাৎ সি বিন্দুতে পৌঁছাবে, তখন এই পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তাহলে বাষ্পটা পদার্থের কোন অবস্থা, বায়বীয় অবস্থা। তাহলে দেখো কঠিন থেকে তরল থেকে কি হচ্ছে, বায়বীয় অবস্থায় রূপান্তর হচ্ছে। তাহলে দেখো যখনই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে তখন কি পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায়? পায় না। যার কারণে দেখো সি বিন্দুতেও তাপমাত্রা 100, ডি বিন্দুতেও তোমার তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সিডি অংশে পূর্বের মতো সিডি অংশে পুনরায় কি ঘটে, সুপ্ত তাপের শোষণ ঘটে। তাহলে আমরা লিখতে পারি সিডি অংশে সুপ্ত তাপের শোষণ ঘটে। এবং এবি অংশের মতো সিডি অংশ আমরা একই সাথে তরল এবং বায়বীয় পদার্থের দুই অবস্থায় বিরাজমান দেখতে পাবো। কারণ আমার পাত্রের সম্পূর্ণ পানি একসাথে বাষ্প হবে না, এটা ধীরে ধীরে বাষ্প হবে। তাহলে ধীরে ধীরে বাষ্প হবে মানে কি, আমি পাত্রে পানিও দেখতে পাচ্ছি, আবার বাষ্পটা যে উড়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। তার মানে বায়বীয় এবং তরল দুইটা অবস্থায় একই সাথে কি করে, সিডি অংশে বিরাজমান থাকে। তাহলে এখানে আমরা কি কি পাবো, তরল পদার্থের তরল অবস্থাও দেখতে পাবো, আবার বায়বীয় অবস্থাও দেখতে
পাবো। এবং ডি বিন্দুতে সম্পূর্ণ তরলটা ডি বিন্দুতে যখন পৌঁছাবে তখন সম্পূর্ণ তরলটা তোমার বাষ্পে পরিণত হয়ে যাবে। এরপরে তোমার এই বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এবার যতক্ষণ তুমি তাপ দিবা বাষ্পের তাপমাত্রা ঠিক ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বাষ্পীভবন গ্রাফ। এবং এই বাষ্পীভবন গ্রাফে আমরা দেখো এই অংশটা হচ্ছে আমার কঠিন, এই অংশটা হচ্ছে কি সম্পূর্ণ একটা তরল অংশ, এবং এই অংশটা হচ্ছে কি সম্পূর্ণ একটা বায়বীয় অংশ। কারণ এই অংশে সম্পূর্ণ পদার্থটা হচ্ছে কঠিন, আবার এই অংশের সম্পূর্ণ হচ্ছে কি তরল অর্থাৎ পানি, এই অংশের সম্পূর্ণ হচ্ছে বাষ্প বা বায়বীয়। তবে এ বি অংশ এবং সিডি অংশ এই দুটো অংশ যেটা এই দুইটা অংশে আমরা এ বি অংশে কঠিন তরল পদার্থের দুইটা অবস্থায় বিরাজমান থাকে, আবার সিডি অংশ তরল বায়বীয় পদার্থের দুইটা অবস্থায় কি থাকে বিরাজমান থাকে। এখন মনে করো পরীক্ষা অনুসারে তোমাকে বলতে পারে যে একটি অজানা পদার্থ হচ্ছে এ পদার্থের স্ফুটনাঙ্গ গলনাঙ্ক 40°C এবং স্ফুটনাঙ্গ 150°C, এবং তোমাকে প্রশ্ন করতে পারে যে তার বাষ্পীভবন গ্রাফটি অঙ্কন পূর্বক তুমি ব্যাখ্যা করো। মানে বাষ্পীভবন গ্রাফটি একে তুমি ব্যাখ্যা করবে, তখন তুমি কিভাবে করবে? দেখো এই যে এ বিন্দুটা আমার কি গলনাঙ্গ নির্দেশ করে না? কারণ এ বিন্দুতে গিয়ে পদার্থটা কি গলা আরম্ভ করে, তাহলে এ বিন্দুটা আমার গলনাঙ্ক নির্দেশ করে। তাহলে এখানে গলনাঙ্ক কত দেওয়া আছে 40, তাহলে তুমি এই এ বিন্দু বরাবর 40°টা বসাই দিবা। তারপরে দেখো এই যে সি বিন্দুটা আমার কি করে স্ফুটনাঙ্ক নির্দেশ করে না, তাহলে স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস 150°C। এখন এই জায়গার তাপমাত্রাটা তখন তুমি কত দিবা, 0 থেকে শুরু করবা। এটা তোমার গ্রাফটা কিন্তু সেম থাকবে, জাস্ট তোমার গলনাঙ্ক তাপমাত্রাটা চেঞ্জ হবে, স্ফুটনাঙ্কের তাপমাত্রাটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। এবং যে ব্যাখ্যাগুলা এই ব্যাখ্যাগুলো তুমি সেম ব্যাখ্যায় দিবা, জাস্ট তাপমাত্রা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুইটা তাপমাত্রা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। আশা করি তোমরা বাষ্পীভবন গ্রাফটি বুঝতে পারছো। এখন আমরা দেখব শীতলীকরণ গ্রাফ, অর্থাৎ বাষ্পকে যখন আমরা ঠান্ডা করব তখন তার গ্রাফটি কেমন হবে সেটি আমরা দেখব। আমরা এর জন্য 140°C তাপমাত্রার কিছু বাষ্প নিলাম, 140°C তাপমাত্রার কিছু আমরা বাষ্প নিলাম। এই 140°C তাপমাত্রার যে বাষ্প আছে সে বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি, অর্থাৎ এই বাষ্প থেকে যদি আমরা তাপ শক্তিটাকে বের করে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো বাষ্পের তাপমাত্রা তখন কি হবে, হ্রাস পাবে। বাষ্প থেকে যদি আমরা তাপমাত্রা বের করে নিই, বাষ্প থেকে তাপমাত্রা বের করে নেওয়া মানে কি বাষ্পটা তাপ বর্জন করতেছে। যখন বাষ্প তাপ বর্জন করবে তখন তার তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। দেখো তার তাপমাত্রা হ্রাস পাচ্ছে, হ্রাস পেতে পেতে একটা সময় কত হবে 140 থেকে 100°C পৌঁছাবে, যেটা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। 100°C পৌঁছানোর পর এই বাষ্পটা জমাট বেঁধে তখন তরলে পরিণত হওয়া শুরু করবে। তাহলে দেখো বাষ্পটা পদার্থের কোন অবস্থা, বায়বীয় অবস্থা, এবং 100°C তাপমাত্রায় পৌঁছানোর পর বাষ্পটা কিসে পরিণত হচ্ছে, জমাট বেঁধে পানি হয়ে যাচ্ছে, তার মানে তরলে পরিণত হচ্ছে। তাহলে দেখো বি বিন্দুতে পৌঁছানোর পর পদার্থের অবস্থার পরিবর্তন ঘটা শুরু হলো কিনা, এবং সি বিন্দুতে সম্পূর্ণ বাষ্পগুলা সম্পূর্ণভাবে তরলে পরিণত হবে। তাহলে এই বিসি অংশে আমরা কি বলতে পারি, বিসি অংশে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। কোন অবস্থার পরিবর্তন ঘটে, বায়বীয় থেকে তরল অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে বিসি অংশ আমরা কি পাবো, এখানে সুপ্ত তাপের বর্জন ঘটে। তাহলে দেখো বাষ্পীভবন গ্রাফে সুপ্ত তাপের গ্রহণ করতো, অর্থাৎ পদার্থটি সুপ্ত তাপ গ্রহণ করে তার অবস্থার পরিবর্তন ঘটাতো, কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটাতো না। আর শীতলীকরণ গ্রাফে পদার্থ কি করতেছে, সুপ্ত তাপের বর্জন করে। কারণ এখানে তো আমরা শীতলীকরণ গ্রাফ মানে কি তার তাপমাত্রা হ্রাস পাবে, তার তাপমাত্রা হ্রাস পেতে হলে কি করতে হবে, তাপ শক্তি বর্জন করতে হবে। এই জন্য পদার্থটি এখানে কি করে, সুপ্ত তাপের বর্জন করে। আর এই সুপ্ত তাপের বর্জন ঘটার মাধ্যমে পদার্থটা কোন অবস্থায় পরিণত হয়, বায়বীয় থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এই বিসি অংশে আমরা পদার্থের দুইটা অবস্থায় একসাথে দেখতে পাবো, বায়বীয় দেখতে পাবো, কঠিন তরল অবস্থাও দেখতে পাবো, এবং সি বিন্দুতে সম্পূর্ণ বাষ্পগুলা তরলে পরিণত হয়ে যাবে। এরপরে সি বিন্দু থেকে আবার পুনরায় কি ঘটবে, তাপমাত্রা হ্রাস ঘটবে।
এবং হ্রাস ঘটতে ঘটতে একটা সময় যখন ওই তরলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন ওই তরলগুলা কঠিনে পরিণত হওয়া শুরু হবে। অর্থাৎ সেই অংশটা হচ্ছে কোন অংশ? ডিই অংশ। তাহলে এই ডিই অংশ কি করবে? তোমার সুপ্ত তাপের বর্জন ঘটবে। সুপ্ত তাপের বর্জন ঘটে, সুপ্ত তাপের বর্জন ঘটে, এবং এই সুপ্ত তাপের বর্জন ঘটার মাধ্যমে পদার্থটা তরল থেকে কঠিন অবস্থায় কি ঘটে? রূপান্তর ঘটে। তাহলে ডিই অংশে আমরা তরল প্লাস কঠিন উভয় অবস্থায় কি দেখতে পাবো, এবং ই বিন্দুতে এসে সম্পূর্ণ তরলটা জমাট বেঁধে কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে। এরপরে আমরা যদি আবার তাপের হ্রাস ঘটাই, তাহলে এই কঠিনের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে, এবং 0 ডিগ্রি থেকে তখন সেটা মাইনাসের দিকে পৌঁছে যাবে, -5, -10, -20, এভাবে তার তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। এটি হচ্ছে আমাদের শীতলীকরণ গ্রাফ। আর শীতলীকরণ গ্রাফটি তোমাদের বাষ্পীভবন গ্রাফের উল্টো। ব্যাখ্যাগুলো সবই সেম, ব্যাখ্যাটা বাষ্পীভবন গ্রাফ বলো শীতলীকরণ গ্রাফ বলো, উভয় গ্রাফের ব্যাখ্যাগুলো সেম। জাস্ট বাষ্পীভবন গ্রাফে তোমার সুপ্ত তাপের গ্রহণ ঘটে, আর শীতলীকরণ গ্রাফে সুপ্ত তাপের বর্জন ঘটে। এটাই শুধু পার্থক্য, নাহলে বাকি সবকিছুই কি সেম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম।